দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ই-ভ্যালি বিজনেস রিপোর্টে। টানা বিধিনিষেধের ধাক্কা রপ্তানি আয়ে বাড়তি ক্রয় আদেশে ঘুরে দাঁড়ানোর আশা। নিজস্ব উদ্যোগে শ্রমিকদের জন্য টিকা সংগ্রহ করতে চায় বিজিএমইএ, বাকি খাতগুলোকেও সমান গুরুত্বের দাবি। বৈদেশিক কর্মসংস্থান কমার প্রভাব, প্রবাসী আয়ে শিগগিরই ইতিবাচক ধারায় ফেরার আশা অর্থমন্ত্রীর। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। প্রায় 2 সপ্তাহ টানা লকডাউনের ধাক্কা লেগেছে রপ্তানি বাণিজ্যে। জুলাই মাসে 11 ভাগের বেশি আয় কমে গেছে রপ্তানির। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পোশাক খাতে। এ খাতে রপ্তানি আয় কমেছে প্রায় 12 ভাগ। তবে চাহিদা থাকায় কমেনি ক্রয়াদেশ। তাই দ্রুতই রপ্তানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি আশা করছেন রপ্তানিকারকরা। নারায়ণগঞ্জের প্লামি ফ্যাশনে তৈরি নিট পোশাকের গন্তব্য মূলত যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েকটি দেশে। করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় গেল কয়েক মাস ধরেই সেসব দেশ থেকে ক্রয়াদেশ বাড়ছে দেশের অন্যতম এই গ্রিন কারখানায়। কিন্তু কোরবানির ঈদের সাথে কঠোর বিধিনিষেধের কারণে 2 সপ্তাহ বন্ধ ছিল উৎপাদন। এতে আটকে গেছে প্রতিষ্ঠানটির $10 লাখ রপ্তানি পণ্য। ট্রেডিশনালি দেখা যায় মাসের শেষ দিকে একটা শিপমেন্টের একটা প্রেশার থাকে, কারণ অনেক শিপমেন্ট যেটা মাসওয়ারি থাকে, যেটা আমরা শুরুতে করতে পারি না, সেটা শেষের দিকে যায়। কারণ আমরা যদি গড়ে $2 মিলিয়ন মাসে শিপমেন্ট করি, সেটার হয়তো আমরা প্রায় $1 মিলিয়ন মতো আমাদের শিপমেন্ট, আমাদের এই ইউনিট থেকে $1 মিলিয়ন মতো শিপমেন্ট আমাদের ব্লক হয়ে গেছে, যেটা এখন আমরা আগামী 5-7 দিনের ভিতরে আমরা শিপমেন্ট করব। একই অবস্থা দেশের অন্য সব পোশাক কারখানায়ও। উৎপাদন বন্ধ থাকায় আটকে আছে $10 কোটি বেশি পণ্য, যার প্রভাব পড়েছে অর্থবছরের প্রথম মাসের রপ্তানি আয়ে। হিসেব বলছে জুলাই মাসে পোশাক খাতে রপ্তানি কমেছে 11.82%। আয় হয়েছে $288 কোটি। এর মধ্যে নিটের রপ্তানি 165 কোটি এবং ওভেন পোশাকের $122 কোটি। ইন্দোনেশিয়ায় করোনা ভাইরাসে অবস্থা খুবই খারাপ, ভারতেও অবস্থা খারাপ, যার কারণে বাংলাদেশের প্রচুর ক্রেতা বাংলাদেশমুখী হয়েছে এবং আমরাও চেষ্টা করছি সেসব পণ্য সরবরাহ করতে। কিন্তু আমাদের লাস্ট 2 উইকস লকডাউনের কারণে, আমাদের একে তো ঈদের কারণে বন্ধ ছিল, তারপরে লকডাউন 1 সপ্তাহ থাকার কারণে আমাদের একটু এক্সপোর্ট কমে গেছে। এইবার আমার জানা মতো হয়তো বায়াররা ক্যান্সেল করেনি, হয়তো কিছু অর্ডার কোনো বায়ার কোনো ফ্যাক্টরির ক্ষেত্রে হয়তো এয়ার শিপমেন্ট করতে হতে পারে, সেটা একটা ভালো দিক। কিন্তু পুরো একটা ব্যাকলকে এই যে সময়টা লস হলো, এটা কিন্তু আমার টোটাল ইন্ডাস্ট্রি লস। ওই অনিশ্চয়তাটাও কাজ করছিল যে 5 তারিখ পর্যন্ত তো বন্ধ, এরপরে আরো কতদিন। আমার মনে হয় সেই অনিশ্চয়তাটা কেটে গেছে, 1 তারিখ থেকে খোলার পরে সেই অনিশ্চয়তাটা কেটে গেছে। রপ্তানি কমলেও কমেনি ক্রয়াদেশ, বরং চাহিদা থাকায় ক্রেতাদের চাপ বাড়ছে পোশাক খাতে। তাই লকডাউনের কারণে উৎপাদন আর বন্ধ না হলে রপ্তানি আয়ে ঘুরে দাঁড়াতে সময় লাগবে না বলছেন রপ্তানিকারকরা। সামনের দিনগুলোতে যদি লকডাউনের বহির্ভূত থাকে এবং আমরা ভ্যাকসিনেটেড করতে পারি আমাদের ওয়ার্কারদের, স্টাফদেরকে, তাহলে কিন্তু আমাদের রপ্তানি যেটা ঘাটতি হয়েছে আমরা ওভারকাম করতে পারবো আমাদের সামনের দিনগুলোতে। এবং 2022-এ এক্সপোর্ট প্রবৃদ্ধি আমার মনে হয় আরো 14-15% প্রবৃদ্ধি হতে পারে। জুলাই মাসে সবচেয়ে বেশি কমেছে পাট ও পাটজাত পণ্য এবং প্রকৌশল পণ্যের রপ্তানি 41 ভাগের বেশি। 3 ভাগ কমেছে কৃষি পণ্য, হিমায়িত চিংড়ি এবং মৎস্য রপ্তানি কমেছে 23 ভাগের মতো। তবে কিছুটা বেড়েছে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি। সব মিলে অর্থবছরের প্রথম মাসে মোট রপ্তানির পরিমাণ ছিল $347 কোটি, যা গত বছরের জুলাইয়ের চেয়ে 11.19 ভাগ কম। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পোশাক শ্রমিকদের জন্য সরকারের বাইরে বিকল্প উৎস থেকেও টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির নেতারা জানিয়েছেন, আগামী 1 মাসের মধ্যে এ খাতের 40 লাখ শ্রমিককে টিকার আওতায় আনা হবে। এজন্য 10 আগস্ট থেকে কারখানা পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু হবে। তবে একটি খাতকে অগ্রাধিকার না দিয়ে দেশের সকল শিল্প ও সেবা খাতের কর্মীদের টিকা নিশ্চিতের দাবিও উঠে এসেছে। নিবন্ধন না করে করোনার টিকা দেওয়ার কার্যক্রম সবার আগে শুরু হয় পোশাক খাতে। গাজীপুরে 4টি কারখানার প্রায় 10,000 শ্রমিককে টিকার প্রথম ডোজ দেওয়া হয় গেল জুলাইয়ের 18 তারিখে। এরপর ঈদের ছুটিতে সেই কার্যক্রম আর এগোয়নি। এখন তা আবারও শুরুর কথা জানা গেছে। টিকা অ্যাভেলেবেল থাকলে আমরা আবার 10 তারিখ থেকে আমরা প্রতি সপ্তাহে হয়তো 3 দিন অথবা 4 দিন আমরা দেওয়া শুরু করব। গাজীপুরে 1,500 পোশাক কারখানায় অন্তত 18 লাখ শ্রমিক কাজ করেন। এর বাইরে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম মিলে এ খাতে কর্মরত শ্রমিকের সংখ্যা 40 লাখ বলে দাবি মালিকদের। সেই হিসেবে শুধু এ খাতেই টিকা লাগবে সব মিলে 80 লাখ ডোজ।
যার সরবরাহ নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বড় ক্রেতাদের চিঠিও দিয়েছে বিজিএমইএ এরই মধ্যে। বসে নিয়ে আমরা চেষ্টা করছি আমাদের যত বায়ার আছে অ্যাম্বাসির মাধ্যমে যে ডেস্টিনেশনে আমরা এক্সপোর্ট করি সবাইকে আমরা অনুরোধ করেছি যে আমাদেরকে টিকা দেওয়ার জন্য, শ্রমিকদের টিকার ব্যাপারে তাদের এগিয়ে আসতে। তাহলে দেখা যায় আমার সরকারের উপরে চাপটা কম পড়বে। আপনি যদি এনআইডি খোঁজেন তাহলে কিন্তু টিকা দেওয়া যাবে না। প্রতিটি আমার মনে হয় ফ্যাক্টরি স্পট রেজিস্ট্রেশন করে যারাই উপস্থিত থাকে তাদের টিকা দিতে হবে। শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশে কর্মে নিয়োজিত মানুষের সংখ্যা প্রায় 6 কোটি। এর মধ্যে 1 কোটি শিল্প খাতে, বাকিরা কৃষি আর সেবায়। শিল্পের পাশাপাশি এসব খাতের কর্মীদের টিকা নিশ্চিতের বিষয়টিও এখন সামনে এসেছে, বিশেষ করে পর্যটন সহ সেবা খাতের। যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওয়ার্কফোর্স গুলিকে যদি আমরা ভ্যাকসিনের আন্ডারে নিয়ে আসতে পারি তাইলে আমাদের একটা ভালো অবস্থা হবে। সেই ক্ষেত্রে সরকার অলরেডি গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে আইডেন্টিফাই করেছে। আমি অনুরোধ করব আমাদের অন্যান্য সেক্টর যারা আছে তারাও যেন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করে যদি 5 এবং 6 তারিখে আমাদেরকে 2 দিনের জন্য অন্তত ঢাকা শহরে 2টি অথবা 3টি টিকা কেন্দ্র আমাদের দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমাদের মার্কেটের সমিতিগুলো প্রস্তুত আছে। আমরা কিন্তু এই সমস্ত ব্যবসায়ীদেরকে, বিশেষ করে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কিন্তু আমরা টিকার আওতায় নিয়ে আসতে পারবো। তবে শুধু টিকা নয়, ব্যবসার স্বার্থে করোনার সংক্রমণ ঠেকাতে কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে আরও কঠোর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন উদ্যোক্তারা। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কৃষি পণ্যের ডিজিটাল বাজার চালু করেছে সরকার। সদাই নামের ওই অ্যাপের মাধ্যমে কৃষক শহরের সুপার শপ বা রপ্তানিকারকের কাছে সরাসরি পণ্য বিক্রি করতে পারবে। ফলে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমবে, এমনই দাবি করেছে এই অ্যাপের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কৃষি বিপণন অধিদপ্তর। বুধবার কৃষিমন্ত্রী ভার্চুয়াল আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করেন। জানান, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কৃষক যেমন পণ্যের ভালো দাম পাবেন, তেমনি ক্রেতাও প্রতারিত হবেন না। নিশ্চিত হবে পণ্যের গুণগত মান। অ্যাপটির ভাষা বাংলা রাখা হয়েছে। কৃষক ও উদ্যোক্তারা বিনামূল্যে এতে নিবন্ধন করতে পারবেন। লেনদেন করা যাবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও। আমাদের আগামী দিনের চ্যালেঞ্জই হলো কৃষি উৎপাদন যে বৃদ্ধি পেয়েছে, এই সকল পণ্যের যাতে করে আমাদের কৃষকরা যারা কঠোর পরিশ্রম করে এই ফসল উৎপাদন করে, এই ফসল বিক্রি করে তারা যেন ভালো লাভ করতে পারে, ভালো আয় করতে পারে। অন্যদিকে আবার যারা ভোক্তা তাদেরকেও আমাদের নিশ্চয় দিতে হবে এটি যেন তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। সেই লক্ষ্যকে সামনে রেখে সরকারি পর্যায় থেকে আমরা এই সদাইয়ের উদ্বোধন করতে যাচ্ছি। ঈদুল আজহার মাস হওয়া সত্ত্বেও অনেকটা অপ্রত্যাশিতভাবে গেল জুলাইয়ে দেশের প্রবাসী আয় কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল মাসে $187 কোটি প্রবাসী আয় এসেছে, যা এর আগের বছর একই সময়ের চেয়ে 28 ভাগের মতো কম। প্রবাসী আয় আর বৈদেশিক কর্মসংস্থানের গতি প্রকৃতি নিয়ে এবার আমরা কথা বলবো রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের প্রতিষ্ঠাতা চেয়ার ডক্টর তাসনিম সিদ্দিকীর সঙ্গে। ডক্টর সিদ্দিকী, প্রথমেই আপনার কাছে জানতে চাইব, অনেক মাস পরে প্রবাসী আয়ে নেতিবাচক ধারা দেখা গেল। কুরবানির মতো বড় উৎসবের মাসে এমন পরিস্থিতি কেন বলে আপনি মনে করেন? আসলে করোনা পরিস্থিতিতে রেমিটেন্সের যে গ্রোথটা আমরা দেখেছিলাম, আমরা কিন্তু বারবার বলেছি এটা আসলে একটা অস্বাভাবিক পরিবেশের গ্রোথ, যেখানটায় ইনফর্মাল সেক্টরে যে রেমিটেন্স গুলো আসতো আগে, যে কারণে ইনফর্মাল সেক্টরের রেমিটেন্স প্রয়োজন পড়তো, সেই প্রয়োজনগুলো গত বছরে ছিল না। বিধায়ী রেমিটেন্সটা ইনফর্মাল মার্কেটের রেমিটেন্স গুলো ফর্মাল মার্কেটে এসে রেমিটেন্স এরকম বিশেষভাবে বেড়ে গিয়েছিল। ঈদের সময় কিন্তু অভিবাসীরা সাধারণত রেমিটেন্স পাঠানি, তারপরেও যখন রেমিটেন্সটা কমলো তখন ডেফিনেটলি সেই জায়গাটায় যে বৈশ্বিক অর্থনীতিতে অন্য অনেকগুলো কিছু অপারেট করছে, যেটার কারণে হয়তোবা ইনফর্মাল চ্যানেলে রেমিটেন্সের চাহিদা বেড়েছে। এখানে আরো দুটো বিষয় লক্ষ্য করার, যে এটা হচ্ছে যে আমাদের কিন্তু গত বছরে প্রায় 4 লাখের উপরে কর্মী ফিরে এসছেন। তারা সেই সময় আসার সময় বহু টাকা পয়সা সাথে করে নিয়ে এসছেন, তো যার ফলে তখন রেমিটেন্স ফ্লোটা বেশি দেখা গেছে। কিন্তু আবার তারা এখন নেই, সেই বিধায় সেখান থেকে রেমিটেন্স ফ্লোটা নেই। করোনা শুরু হওয়ার পরে তো বিশ্বে বৈদেশিক কর্মসংস্থান বাজারের গতি প্রকৃতি বেশ খানিকটা বদলে গেছে। কেমন দেখছেন সেটি, আর সামনের দিনে বিদেশে কর্মী প্রেরণ এবং প্রবাসী আয়ের ধারা কেমন হতে পারে? আমাদের অভিবাসন কিন্তু মূলত একেবারে ইন্ডিভিজুয়াল কেন্দ্রিক, এখানে রাষ্ট্রের কোনো বড় ভূমিকা সে কারণে অভিবাসন হচ্ছে ব্যাপারটা সেরকম নয়। সো ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্ট দিয়ে যে অভিবাসন হয়, সেই জায়গাটায় কিন্তু একটা ধাক্কা আমরা লক্ষ্য করছি।
সেই জায়গাটায় লক্ষ্য করছি। তো যার ফলে এইটা যদি মানে এই অবস্থা চলতে থাকে তাহলে আমাদের কিন্তু কর্মী যাওয়ার ক্ষেত্রে একটা নেগেটিভ ট্রেন্ড আসতেই পারে। আসাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এটার পাশাপাশি আবার এইটাও দেখতে হবে যে আমাদের যে ইররেগুলার প্রক্রিয়ায় আমাদের এখান থেকে যে অভিবাসনটি ঘটে সেই অভিবাসনের কিন্তু একটা ঊর্ধ্বমুখী ট্রেন্ড আমরা আন্তর্জাতিক পরিসরে অর্থাৎ ইউরোপ আমেরিকার দিকে লক্ষ্য করেছি, কিন্তু মধ্যপ্রাচ্যের দিকে সেগুলো বোঝবার কোনো উপায় নাই দেখে আমরা জানি না। সো ইররেগুলার মাইগ্রেশন সাধারণত যে কোনো ক্রাইসিস মুহূর্তে বেশি ঘটে। ওই প্রক্রিয়াটা কি অবস্থায় আছে সেটা না জানলে সামগ্রিক চিত্রটা কিন্তু পাওয়া যাবে না। প্রবাসী কর্মী যারা বিদেশ থেকে ফিরে এসেছেন এই করোনার সময়ে, তাদের নিয়ে একটা বড় আলোচনা আছে। তারা দেশে এসে কর্মহীন হয়ে আছেন, তাদের ঠিক কর্মস্থলে ফেরত পাঠানোর ক্ষেত্রে সরকারের কী ধরনের উদ্যোগ নেওয়া উচিত, বা দেশে তাদের পুনর্বাসনের কী ধরনের উদ্যোগ থাকা উচিত বলে আপনি মনে করেন? সরকার তো একটা প্রকল্প নিয়েছেন, যেটা হচ্ছে তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন, যারা বিদেশ থেকে এসছে তারা যেই কাজ করেছে সেই সার্টিফিকেট দিচ্ছেন, যাতে এই সার্টিফিকেট ব্যবহার করে ভবিষ্যতে তারা কাজে যেতে পারে। কিন্তু রিস্কিলিং এর যে ব্যাপারটা, রিস্কিলিং এর জায়গাটায় আমার মনে হয় প্রাইভেট সেক্টরেরও এগিয়ে আসা উচিত। এটা যে সরকারি প্রক্রিয়ায় হবে শুধু সেটা ভাবার উচিত নয়। আগামী মাসে প্রবাসী আয় আবারও ইতিবাচক ধারায় ফিরবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। তার মতে, গেল বছর প্রবাসী আয়ে অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার কারণেই এবছরের প্রবৃদ্ধি কিছুটা কমে গেছে। তবে প্রবাসী আয়ের বিপরীতে দেয়া প্রণোদনার হার বাড়ানো হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বুধবার অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। দাবি করেন, পুঁজিবাজারে সরকারের প্রণোদনা প্যাকেজের কোনো অর্থ এখনো যায়নি। তার দেয়া তথ্য মতে প্রবাসী আয়ের বাড়তি প্রবাহ আর কালো টাকা সাদা করার সুযোগে পুঁজিবাজারে বিনিয়োগ বেড়েছে। অর্থমন্ত্রী জানান, এডিবির সহায়তায় কোভিড মোকাবেলায় 30টি অক্সিজেন প্ল্যান্ট কিনবে সরকার। রেমিটেন্স কমেছে এবং আমাদের গত বছর ওই পিরিয়ডটাতে স্বাভাবিকভাবে আমাদের রেমিটেন্স বেশি ছিল। এটা আমাদের সময় হয়েছে, তো সেই তুলনামূলকভাবে একটু কমেছে, যেটা এই সমস্ত কারণে এগুলো হয়তো ইম্প্যাক্টেড হয়েছে কিছুটা। তো এটা আমরা বিশ্বাস করি যে এটা কেটে যাবে। চীনা গণমাধ্যমে অনলাইন গেমকে ইলেকট্রনিক মাদকের সাথে তুলনা করায় বড় দরপতনের মুখে পড়েছে টেনসেন্ট ও নেট ইজির মতো গেম নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এটিকে বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চীনা সরকারের আগ্রাসী মনোভাবের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা, যা ভাবিয়ে তুলেছে এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করা বিদেশিদের। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পাবজি বিশ্বজুড়ে ভিডিও গেম প্লেয়ারদের কাছে জনপ্রিয় এক নাম। 2017 সালে যা তৈরি করে চীনা গেম নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্ট। শুধু পাবজি নয়, এরিনা অফ ভেলোর, পাথ অফ এক্সিট, অনার অফ কিংসের মতো জনপ্রিয় সব গেম তৈরি করেছে টেনসেন্ট। আর এসব অনলাইন গেম ব্যাপক জনপ্রিয় শিশু কিশোর থেকে শুরু করে তরুণ শিক্ষার্থীদের মাঝে। সম্প্রতি চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম এসব ভিডিও গেমকে অনলাইন মাদকের সাথে তুলনা করে রিপোর্ট প্রকাশ করে। অনলাইন গেমের আসক্তির উদাহরণ হিসেবে বলা হয়, টেনসেন্টের অনার অফ কিংস গেমটিতে শিক্ষার্থীরা দিনে 8 ঘন্টা পর্যন্ত আটকে থাকে, যাকে আখ্যা দেওয়া হয়েছে আধ্যাত্মিক আফিম হিসেবে। আর এমন প্রচারণায় শেয়ার বাজারে বড় ধরনের ধাক্কা খেয়েছে শীর্ষ 2 চীনা গেম নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্ট এবং নেটিজি। মঙ্গলবার হংকং শেয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই শতকরা 10%-এরও নিচে দর পড়ে যায় প্রতিষ্ঠান দুটির। বাজার মূলধন কমে যায় প্রায় $60 বিলিয়ন, যদিও দিন শেষে লোকসানের পরিমাণ কিছুটা কমে আসে। The Chinese government has long been concerned about the effect of video games on young people in China, but this language definitely indicates a possible hardening of their stance. However, it should be noted that within a few hours of the article being released, it was then recalled, apparently because it didn't reflect the accurate views of the Chinese government. গেল সপ্তাহেও একবার বড় ধাক্কা খেয়েছে টেনসেন্টের শেয়ার। সে সময় সঙ্গীত লাইসেন্সিং বিষয়ে একচেটিয়া চুক্তি রেওয়াজ বন্ধ করার আদেশ দেয় চীনা সরকার। উদ্দেশ্য ছিল অনলাইন মিউজিক স্ট্রিমিংয়ে টেনসেন্টের একচেটিয়া আধিপত্য বন্ধ করা। 2016 সালের পর থেকে চীনের সঙ্গীত স্ট্রিমিংয়ের 80% নিয়ন্ত্রণ করে আসছে প্রতিষ্ঠানটি। The recent crackdown on the education sector in China and also on Chinese companies listing in the US definitely makes investors nervous that there may be a similar crackdown on the video game industry here in China.
However, there are already regulations in place, mainly targeting the use of video games by minors in China. I believe it's likely that we'll see a further enforcement of the existing regulations. শুধু টেনসেন্টের বিরুদ্ধেই নয়, গেল কয়েক মাসে ব্যক্তি মালিকানাধীন প্রযুক্তি এবং অনলাইন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে চীন। 2020-এর নভেম্বরে তদন্ত করা হয় অ্যান্ড গ্রুপের বিরুদ্ধে। ছোট বড় কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানকেই ছাড় দিচ্ছে না সরকার। একচেটিয়া ব্যবসা করার অভিযোগে $2.8 বিলিয়ন জরিমানা গুনতে হয়েছে ই কমার্স জায়ান্ট আলিবাবাকে। অসহযোগিতামূলক আচরণের কারণে ব্যবসা সাময়িক বন্ধ রাখা হয় ই কমার্স প্ল্যাটফর্ম পিন্ডুডুর। সরকারের এমন আগ্রাসী মনোভাব উদ্বিগ্ন করে তুলেছে দেশটির বিনিয়োগকারীদের। এমন মনোভাবে দেশটির শেয়ার বাজারে প্রযুক্তি কোম্পানিগুলোর দর হারিয়েছে $1.2 ট্রিলিয়ন। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে দেশটিতে প্রযুক্তিগত উদ্ভাবন এবং বিদেশি বিনিয়োগ নিঃসরিত হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।